আছে কাকা বাবু, আমরা চলে যাব, কিন্তু তোমরা দুজনে একসঙ্গে দাঁড়াও। যাওয়ার বেলায় বিদায় প্রণাম করে এই মাতৃহারা দুটি সন্তান এই রাজ্য ছেড়ে চলে যাবে। বিদায়
ঠিক আছে, এবার তুমি প্রস্তুত হয়ে যাও। তোমাকে হত্যা করে আমি রাক্ষসীকে রক্ষ দেব। আমি আমি প্রস্তুত মাস্টার, আমি প্রস্তুত। আমি যে তাই করত, এবার এবার তুমি আমাকে হত্যা করো মাস্টার, তুমি আমাকে হত্যা করো। জয় মা কালী। একইবার জয় মা কালী। দেখি ভাই, তুমি তোমার নাম ফেলে দিলে কেন ভাই? ভয়ের কাছে তুই যে আমার বাল্য বন্ধু, তোকে আমি কেমন করে হত্যা করবো? তাহলে তাহলে তুমি রক্ষা পাবে কোথায়? তার দণ্ড ভাবছিস কেন? এই মুহূর্তে তোকে নিয়ে চলে যাবো জঙ্গলে, যেখান থেকে শ্রীগাল কুকুর হত্যা করে ওই রাক্ষসীকে আমি রক্ষ দেব। চলো আমার কাছে। তাই চলো মাস্টার, তাই চলো। আয় চলো। দেশে থেকে আর বাণিজ্য করতে আমার মন চাইছে না। ভাই এই মুহূর্তে চলো, তুমি জাহাজ ছেড়ে দাও, আমরা দেশেই চলে যাব। ঠিক আছে সদাগর সাহেব, আমি এখনই জাহাজ চালু করতে যাচ্ছি। কি হলো কাপ্তান? সদাগর সাহেব, সব চেষ্টা করেও জাহাজ চালু করতে পারছি না। আমার মনে হয় জাহাজ বড়চরে আটকা পড়েছে। সর্বনাশ হয়েছে। তাহলে এখন উপায়? আমিও তো তাই ভাবছি সদাগর সাহেব।
শোনো সদাগর সাহেব, আপনার আপনার রথ ভালো চলে আটকা পড়েছে। এই যে নিরহ বালক ধরে এনে জাহাজের নিচে বলে দিতে পারলে আপনার জাহাজ মুক্তভাবে আবার আগের মতো পুনরায় চলবে। এইভাবে হোক, এক নিরহ বালককে ধরে এনে তুমি জাহাজে ভরে দাও, অথবা জাহাজ জয় মুক্ত হবে না। তাই হবে সদাগর সাহেব। আমি এখনই নিরহ বালকের সন্ধানে চলে যাচ্ছি। কাপ্তানকে পাঠিয়েছিলাম একজন নিরহ বালককে ধরে আনার জন্য, কিন্তু সে এখনো ফিরে এলো না। হ্যালো সদাগর সাহেব, আমি এসেছি। যে দেখুন, এ হচ্ছে নিরহ বালক। তাহলে তোমার কাজ তুমি সেরে ফেলো কাপ্তান। কি কাজের জন্য আমাকে আনা হয়েছে? তাহলে শোনো বালক, তোমাকে আনা হয়েছে আমার জাহাজে বলে দেওয়ার জন্য। কারণ দীর্ঘদিন যাবৎ আমার জাহাজ বালুর চরে আটকা পড়ে আছে। বেশ, আমাকে হত্যা করলে যদি আপনার জাহাজ চরমুক্ত হয়, তাহলে আপনি আমাকে হত্যা করুন, এই আমি মাথা পেতে দিচ্ছি। আচ্ছা বালক, বলো তো তোমার আপন বলতে আর কে কে আছে? এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। সত্যি তুমি দুর্ভাগ্য নিয়ে এই পৃথিবীতে জন্মেছ বালক। কাপ্তান, তুমি তোমার কাজ সেরে ফেলো। প্রস্তুত হও বালক। আমি প্রস্তুত। জয় মা কালী। শোনো সদাগর, তুমি এই বালকটিকে হত্যা করো না। শান্ত হও কাপ্তান, শান্ত হও। এই বালকটিকে হত্যা করো না। এই বালকটিকে দিয়ে জাহাজ স্পর্শ করলে জাহাজ বালুচর মুক্ত হয়ে যাবে। তাই নাকি সদাগর সাহেব? হ্যাঁ, তুমি তাকে দিয়ে জাহাজ স্পর্শ করালে জাহাজ চর মুক্ত হয়ে যাবে। তারপরে আমরা দেশে ফিরে যাব। এসো তো ভাই। আপনাদের জাহাজ তো চরমুক্ত হয়েছে, এবার চলুন। তাই চলো। তার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, কি বলেছে সে বিদেশি? সে অনেক কথা বলেছে, যা আমি তোকে খুলে বলবো। তাড়াতাড়ি চলে আয়।
এই কে আছিস? ওই বালককে পাঠিয়ে দাও। বলো ভালো, তুমি কি সেই কাহিনী বলবে? হ্যাঁ মহারাজ, আমি আপন দুলালের কাহিনী বলবো। আপন দুলালের কাহিনী শুনতে হলে 7 দেশে 7টি রাজা লাগবে। আপনি যখন 7 দেশে 7টি রাজা এখানে উপস্থিত করেছেন, আমি তো আপন দুলালের কাহিনী বলতেই হবে। তাহলে শুনুন মহারাজ, এক দেশে ছিল এক রাজা, তার নাম ছিল গণপতি রায়। তার ছিল এক স্ত্রী, নাম ছিল রানী রাজলক্ষ্মী। হঠাৎ করে একদিন সে মৃত্যু শয্যায়। সে বলল, ওগো মহারাজ, আমি বোধহয় আর বাঁচবো না। রাজা ধনপতি বলল, ওগো দেবী, তুমি এমন অলক্ষণী কথা বলবে না। তুমি যদি এই মুহূর্তে মরে যাও, তাহলে তোমার স্নেহের আপন দুলাল তার মুখ প্রাণে চেয়ে মায়ের অভাব পূরণ করবে। রানী রাজলক্ষ্মী বলল, ওগো মহারাজ, মৃত্যু যাকে হাত চালি দিয়ে ডাকে, কেউ কাউকে রক্ষা করতে পারেনি। মহারাজ, মৃত্যুর পূর্বে আমি আপনাকে 3টি দায়িত্ব দিয়ে যেতে চাই। বললো, বলো বলো রানী, মৃত্যুর আগে তুমি যা দায়িত্ব আমাকে দেবে আমি অক্ষরে পালন করব। রানী বলল, মহারাজ, আমার মৃত্যুর পর আপনি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না। আমার মৃত্যুর পর আপনকে বানাবেন এই রাজ্যের রাজা, আর দুলালকে বানাবেন তার প্রধান সেনাপতি। আর আপন আর দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ মানুষ করে গড়ে তুলবেন। এই কথা বলে রানী রাজলক্ষ্মী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। হঠাৎ করে মন্ত্রী জঙ্গ বাহাদুর চক্রান্ত করে রাজা ধনপতিকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়েছে। দ্বিতীয় দ্বার গ্রহণ করার পর তাদের ছোট মা যখন প্রাসাদে ফিরে এসেছে, ওই আপন দুলাল মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়া করত। সেনাপতি মীর কাসেমকে দিয়ে মাস্টারের বাড়ি থেকে আপনার দুলালকে আবার প্রাসাদে নিয়ে এসেছে। জানেন মহারাজ, দুলাল দৌড়িয়ে মায়ের কোলে এসে বসলো, আপন দূরে দাঁড়িয়ে রইল। তখন ওই ছোট রানী বলল, সে কি আপন? দুলাল দৌড়িয়ে এসে আমার কোলে বসেছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে রইলে? আপন বলল, মা মাগো, দুলাল তো ছোট, তাই সে তোমার কোলে বসতে পারে, আমি তো বড়, আমি তোমার কোলে বসতে পারি না। আমি তোমাকে দূর থেকে জানাই হাজার হাজার প্রণাম। জানেন মহারাজ তারপর কি হয়েছে? কি হয়েছে মহারাজ, হঠাৎ করে ওই ছোট রানীর হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে। তখন ধনপতি রায় বলল, ওগো রানী, তোমার যখন হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে, ভাবনার কি আমি এই মুহূর্তে যাব, আমি তোমার জন্য হরিণের মাংসের ব্যবস্থা করব। তখন আপনার দুলাল দৌড়িয়ে এসে বলল, ওগো পিতা, আমরা দুটি ভাই জীবিত থাকতে আপনি কেন যাবেন হরিণ শিকার করতে? তখন রাজা ধনপতি বলল, ওরে বাপি, শিকার করতে হলে যে যুদ্ধ বিদ্যা শিক্ষা করতে হয়, ওই দিকে দিয়ে সেনাপতি মীর কাসেম আপনার দুলালকে যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়েছে। যখন আপনার দুলাল মায়ের জন্য হরিণের মাংস আনার জন্য গিয়েছিল, তখন পথ চলতে চলতে হঠাৎ করে দুলালের বড্ড জল পিপাসা হয়েছিল। আর দুলাল দাদাকে বলল, ওগো দাদা, আমাকে জল দাও, দাদা জল দাও, জল না দিলে যে তোমার আনন্দ দুলাল বাঁচবে না। তারপর কি হলো? জানেন মহারাজ, তখন দুলালকে নিয়ে আপন বলল, ওরে দুলাল, এই বড় মাঝে তোকে কোত্থেকে জল দেবো রে? ঠিক আছে দুলাল, যেই দেখ, ও দূরে দেখা যাচ্ছে ছোট মায়ের মন্দির, ওই মায়ের মন্দির থেকে আমি তোকে জল এনে দেবো রে দুলাল। তখন দুলালকে প্রাসাদের বাইরে রেখে আপন চলে গিয়েছিল মায়ের মন্দিরে। আবার আপন যখন বেরিয়ে আসে, দুলাল বলল, দাদা গো, তুমি আমাকে জল দাও। আপন শুধু বলল, জল নেই, জল নেই দুলাল, জলের
পক্ষে তুই আমার বুকের রক্ত খেয়ে তৃষ্ণা মিটা। কিন্তু মায়ের মন্দিরে যে কি হয়েছে দুলাল কিছুই জানে না। তখন তখন কি হয়েছে জানেন? কি হয়েছে বলো? হঠাৎ করে একে প্রহরী গিয়ে বলল, আপন দুলাল তোমাদেরকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। তখন প্রহরী তাদেরকে প্রাসাদে নিয়ে আসার পর আপনার দুলাল দৌড়িয়ে তার মায়ের কাছে, তার পিতার কাছে এসেছে। আসতে না আসতেই ওই রাজা ধনপতি তার হাতের চাবুক দিয়ে ওই আপনার দুলালকে চাবুকের পর চাবুক মেরেছিল। তারপর তারপর কি হয়েছিল বলো? ওই রাজা ধনপতি আপনার দুলালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তারপর ওই শিক্ষাগুরু মাস্টার খড়গ হাতে তুলে নিয়ে বলল, ওই আপন দুলাল মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোদেরকে আমি হত্যা করব। তখন ছোট রানী বলেছিল, মাস্টার কিছুক্ষণ পূর্বে তুমি বলেছিলে যাদের কলঙ্ক আছে, আপন দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই। মাস্টার বলেছিল, ওঠো ছোট রানী, মা হয়ে যদি সন্তানকে দিতে পারে কলঙ্কের পসরা, পিতা হয়ে যদি দিতে পারে সন্তানদেরকে হত্যার আদেশ, আমি তো শিক্ষাগুরু মাস্টার, আমি কেন পারবো না তাদেরকে হত্যা করতে। আপনার দুলালকে কালীর মন্দিরে নিয়ে গেল। সেখান থেকে আপনার দুলাল আবার চলতে লাগলো। হঠাৎ করে দুলাল আবার বললো, ওগো দাদা তুমি আমাকে জল দাও, জল না দিলে যে আমি বাঁচবো না। আপন বললো, ওরে আনন্দ দুলাল, একই জলের জন্য হয়েছে তোর হত্যার আদেশ, আবার তুই আমার কাছে জল চাইছিস। তখন দুলাল বললো, দাদা গো জল না দিলে তোমার আনন্দ না। তখন কি হয়েছে জানো? তারপর তখন দুলালকে রেখে আপন যে গেল আর কখনো সত্যি আসেনি। মহারাজ আপন দুলালের কাহিনী এখানে শেষ, আমাকে এবার যেতে দিন। না বালক দাঁড়াও, এখানেই শেষ নয়, তুমি তোমার কাহিনী বলে যাও বালক, আমি তোমার কাহিনী শুনবো। বলো, এই পৃথিবীতে তোমার কে কে আছে? ও মা ও নাই রে বাবা, নাই রে মুখে, নাই রে আপন দুলালের কাহিনী এখানে শেষ, আমাকে যেতে দিন। না বালক দাঁড়াও, এখনো আজ আপন দুলালের কাহিনী শেষ হয়নি বালক। বলো, সত্যি করে বলো, তোমার বাড়ি কোথায়? না আমি বলবো না, আমার মন থেকে যাকে হারিয়ে ফেলেছি তাকে পাওয়ার আগ পর্যন্ত আমি কখনো আমার সত্যি পরিচয় দেব না। তোমার যে বলতে হবে বালক, বলো বলো, তুমি এই জীবনে কাকে হারিয়েছো বলো। ও ভাই সুগে
যেতে দিন। না বালক, তোমাকে যে যেতে দেওয়া হবে না। আচ্ছা বালক, তুমি বলো তো ওই আপন দুলালের বাড়ি কোথায় ছিল? ও ধর্মপুরে বাড়ি তাদের পিতা ধনপতি। বিমাতার কারণে তাদের গতি লদুর গতি রে, গতি লদুর গতি। মহারাজ, আমি আর বলতে পারবো না মহারাজ, আপন দুলালের কাহিনী এখানে শেষ। দাঁড়াও যুবক, তোমাকে যে বলতেই হবে, এই কাহিনী এখানে শেষ নয় যুবক। আচ্ছা যুবক, তোমার নাম কি বলো? ওই আমার নামটি হ্যাঁ, বলো বলো। দুঃখ দুলা পিতা ধনপতি। ওরে দুলাল, ওরে দুলাল, ও ভাই, ছেলে দেখ ভাই, আমি যে তোর দাদা। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস যে তোকে করতে হবে, কারণ আমার দাদা বলেছিল দাদা যেদিনই রাজা হবে ঠিক সেদিন আমি তার প্রধান সেনাপতি হব। কিন্তু আপনি তো হয়েছেন রাজা, আমি তো সেনাপতি নই, তাহলে আপনি আমার দাদা কি করে হবেন? বিশ্বাস কর ভাই, আমি যে তোর দাদা। না, আমি বিশ্বাস করি না। এই দেখ, এই ছেলে দেখ ভাই, যেদিন কাকাবাবু আমাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিতে চেয়েছিলেন, সেদিন যে তুই আমার হাতে আঘাত করেছিলিস, সেই আঘাতের চিহ্ন। সত্যি তো, যেদিন কাকা বাবু তোমাকে আমাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিল, তুমি আর আমি যখন যুদ্ধ করেছিল, হঠাৎ করে আমার অস্ত্রখানা তোমার হাতে লেগেছিল। ওগো দাদা, তুমি জানো তোমাকে পাওয়ার জন্য আমি কত পাহাড় পর্বত বন উপবন তন্ন তন্ন করে তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি, কোথাও পাইনি। দাদা, গোলাম, দাদা গো, আজ থেকে অনেক দিন পূর্বে তুমি আমাকে তোমার কোলে তুলে নিয়েছিলে, আজ তুমি আবার তোমার কোলে আমাকে তুলে নাও। আই ভাই, দাদা, তুই আমার বুকে আয় ভাই। দাদা, গোলাম, একটি কথা বলবো? বল। তোমার পাশে যে বসা আছে ওরা তোমার কি হয়? ও যে তোর বৌদি। সত্যি? হ্যাঁ রে গোলাম। ঠিক আছে, আমার বৌদিকে আমি প্রণাম করে নেই। দাদা, তোমাকে যখন আমি খুঁজে পেয়েছি, আমার কাকা বাবুকে, আমার গুরুদেবকে, আমার পিতাকে সত্যি আমরা খুঁজে পাবো। আর এখানে দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে চলে যাব ধর্মপুরে। ধর্মপুর রাজ্য থেকে যারা আমাদেরকে কলঙ্কের পশুরা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছে, আজ আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে চলে যাব সেই মায়াবী রাক্ষসী সহ তোমাকে আর মন্ত্রী জং বাহাদুরকে ধরে আমরা তাদেরকে শিরচ্ছেদ করব। দাদা, একটি কথা বলবো? বলো। তোমাকে আমি বলেছিলাম 7 দেশের 7টি রাজা লাগবে, তাই না? হ্যাঁ। এই প্রাসাদের মধ্যে তোমার আর আমার জন্মদাতা পিতা আছে, তুমি তাদেরকে চিনতে পারোনি, আমি ঠিকই চিনেছি। আমার গুরুদেব আছে, আমাদের কাকা বাবু আছে, যে দেখো এই যে আমাদের জন্মদাতা পিতা। পিতা, আমি কারো পিতা নই। আমি যে পুত্র হত্যাকারী, পিত্র হত্যা। কার পিতা? আপনি ভেবেছেন
আপনাদেরকে আমি চিনতে পারবো না। ওগো পিতা, এই পৃথিবীতে পানি কেটে যেমন দুভাগ করা যায় না, পিতা পুত্রের সম্পর্কটাও ঠিক তেমনি কেটে দুভাগ করা যায় না। বসুন এই সিংহাসনে। গুরুদেব আসুন। গুরুদেব, ওগো গুরুদেব, মাতৃহারা দুটি সন্তানকে নিজের বকের রক্ত দিয়ে মানুষের মতো মানুষ করেছেন, আজ আপনি এভাবে বসে আছেন। ওগো গুরুদেব, এই মাতৃহারা দুটি সন্তান আপনাকে কিছু দেবার নেই, তারপরও বলছি আমার পিতার পাশে আপনি একটু দাঁড়ান। কাকা বাবু, এদিকে এসো। তুমি চলে গিয়েছিলে তাই না? কেন যাচ্ছ? ওই মুসলিম ভাস্কর দেবতা এই ধর্মপুর রাজ্যের মধ্যে, তুমি ছিলে মুসলিম, আমরা সবাই ছিলাম হিন্দু। একজন মুসলিমের সন্তান হয়ে বিধর্মী আর দুটি সন্তানের জন্য বুকের রক্ত দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করেছিলে, আর তুমি চলে যাচ্ছ। দাঁড়াও কাকা বাবু, যেতে হবে না। পিতা, একটি কথা বলবো? যে দেখুন, এ হয়েছে আমার বৌদি। দাদা প্রণাম করো। আর ও হয়েছে আমার খেলার সাথী রবিরা, প্রণাম করো। এখানে সারে সদাগর আরো অনেকে আছে, আছে না পিতা? আছে। তাই তো আজ থেকে শুরু হলো আপন দুলালের সংসার। ধন্যবাদ, আমাকে দয়া করে যেতে দিন। না বালক, তোমাকে যে যেতে দেওয়া হবে না। আচ্ছা বালক, তুমি বলো তো ওই আপন দুলালের বাড়ি কোথায় ছিল? ও ধর্মপুরে বাড়ি তাদের পিতা ধনপতি। আমি আর বলতে পারবো না মহারাজ, আপন দুলালের কাহিনী এখানে শেষ। দাঁড়াও যুবক, তোমাকে যে বলতে হবে এই কাহিনী এখানে শেষ নয় যুবক। আচ্ছা যুবক, তোমার নাম কি বলো? ওই আমার নামটি হ্যাঁ বলো বলো। দুঃখ দুলাল পিতা ধনপতি। ওরে দুলাল, ওরে দুলাল, ও ভাই, ছেলে দেখ ভাই, আমি যে তোর দাদা। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস যে তোকে করতে হবে, কারণ আমার দাদা বলেছিল, দাদা